দীপ্ত সংবাদে আপনাদের সঙ্গে আছি আমি ফৌজিয়া নওশিন। বহুল আলোচিত ২১শে আগস্ট গ্রেনেড হামলা মামলার ডেথ রেফারেন্স ও আসামিদের আপিলের রায় আজ। বিচারপতি AKM আসাদুজ্জামান ও বিচারপতি সৈয়দ এনায়েত হোসেনের হাইকোর্ট বেঞ্চ এই রায় ঘোষণা করবে। আসামি পক্ষের আইনজীবী মোহাম্মদ শিশির মনির শনিবার বিষয়টি নিশ্চিত করেন। ২০১৮ সালে এই মামলায় সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর, সাবেক উপমন্ত্রী আব্দুস সালাম পিন্টু সহ ১৯ জনকে ফাঁসি এবং বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমান সহ ১৯ জনকে যাবজ্জীবন কারাদণ্ড দেয় বিচারক আদালত। ২০০৪ সালের ২১ আগস্ট রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগের সমাবেশে গ্রেনেড হামলার ঘটনা ঘটে। এতে ২৪ জন নিহত এবং কয়েকশো জন আহত হয়। সাংবাদিক মুন্নী সাহাকে পরিবারের জিম্মায় ছেড়ে দিয়েছে পুলিশ। গতরাতে রাজধানীর কারওয়ান বাজারে কিছু লোক মুন্নী সাহাকে ঘেরাও করে। খবর পেয়ে পুলিশ তাকে উদ্ধার করে তেজগাঁও থানায় নিয়ে যায়। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোবারক হোসেন জানান, থানা থেকে মুন্নী সাহাকে একাধিক মামলায় জিজ্ঞাসাবাদের জন্য মিন্টো রোডে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের কার্যালয়ে নেওয়া হয়। তবে রাত ২টার দিকে তাকে পরিবারের জিম্মায় ছেড়ে দেওয়া হয়। পুলিশ জানায়, সাংবাদিক মুন্নী সাহার নামে ৪টি মামলা রয়েছে। জামিন নেওয়ার শর্তে তাকে পরিবারের জিম্মায় হস্তান্তর করা হয়েছে। দেশের উত্তরাঞ্চলে শীতের তীব্রতা বেড়েই চলেছে। আজ সকালে পঞ্চগড়ের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১০.৫ ডিগ্রি সেলসিয়াস। এ বিষয়ে আরও তথ্য নিয়ে যোগ দিচ্ছেন সহকর্মী গোফরান বিপ্লব। বিপ্লব, শীতের তীব্রতা পঞ্চগড়ের জনজীবনে কি প্রভাব পড়েছে, আর শীতজনিত রোগ ব্যাধির কোনো প্রকোপ রয়েছে কি? এবং বিশেষ করে জনজীবনের যে দুর্ভোগ, এটা লেগেই থাকে। আর আপনি জানেন যে অন্যান্য জেলার চেয়ে কিন্তু পঞ্চগড়ে সর্বনিম্ন তাপমাত্রা বেশিরভাগ সময়ই অবস্থান করে। আজ সকাল 10টায়, আজ সকাল 9টায় সর্বনিম্ন তাপমাত্রা 10.5 ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। তেঁতুলিয়া আবহাওয়া অফিস রেকর্ড করেছেন এবং গতকাল এই তাপমাত্রা ছিল 10.3 ডিগ্রি সেলসিয়াস এবং দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 29.1 ডিগ্রি সেলসিয়াস এবং বাতাসের আর্দ্রতা ছিল 91%। আসলে আজকে আমরা সকাল সকাল ঝলমলে রোদ দেখতে পেলেও এই রোদ কিন্তু বিকেল হতে না হতে মিলে যায় এবং সন্ধ্যার পর থেকেই হালকা বাতাস, হিমালয় থেকে প্রবাহিত হওয়া হালকা বাতাস এবং কনকনে ঠান্ডায় লোক বল আসলে তেমন একটা বাইরে থাকতে পারে না এবং রাত যত গভীর হয় এর তীব্রতা ততই বাড়তে থাকে এবং পরের দিন সকাল পর্যন্ত অব্যাহত থাকে। আপনি জানতে চেয়েছেন আসলে রোগ ব্যাধির সংখ্যা বৃদ্ধি পেয়েছে কিনা। আসলে আমি পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে ডাক্তার শিশু বিশেষজ্ঞ ডাক্তার মনোহর হোসেনের সাথে কথা বলেছি। তিনি আমাকে যেমনটি জানিয়েছেন, এখানে শীতজনিত রোগের সংখ্যা বৃদ্ধি পেয়েছে। বিশেষ করে শিশু এবং বয়স্ক রোগীরা প্রতিদিন হাসপাতালে আসছে এবং তারা আউটডোরে চিকিৎসা নিয়ে যাচ্ছে এবং যারা বেশি আক্রান্ত হচ্ছে তাদেরকে ইনডোরে ভর্তি করে চিকিৎসা সেবা দেওয়া হচ্ছে। আসলে আর জনজীবনের দুর্ভোগের কথা বলছেন, যেমন জনজীবন বিশেষ করে যারা দিন লেবার আছে, মানে দিন শ্রমিক আছে, যারা দিনে আনে দিনে খায় এবং সকাল সকাল তাদেরকে কাজে যোগ দিতে হয়, তারা আসলে সঠিকভাবে কাজে যোগ দিতে পারছে না। তাদের বাহন নিয়ে যখন তারা বের হচ্ছে কাজের জন্য, তারা বের হয়ে যাচ্ছে, কিন্তু আসলে তারা সেভাবে কাজ পাচ্ছে না এবং তাদের যেমন ভ্যান শ্রমিক আছে, রিক্সা শ্রমিক আছে, তাদেরও কিন্তু আয় ইনকাম অনেকটা কমে গেছে এবং তারা যানবাহনের এই ছিল পঞ্চগড় থেকে সর্বশেষ তথ্য। নওশিন, পঞ্চগড় থেকে জানাচ্ছিলেন সহকর্মী গোফরান বিপ্লব। শীতের খবর নিয়ে এবার নওগাঁ থেকে যোগ দিচ্ছেন সহকর্মী আব্দুর রৌফ। রৌফ, নওগাঁয় আজ তাপমাত্রা কেমন রয়েছে? শীতের তীব্রতা কতটা অনুভূত হচ্ছে?
গত শুক্রবার থেকে কিন্তু নওগাঁর যে তাপমাত্রা পারদ সেটা কিন্তু নিচের দিকে নামতে শুরু করেছে। আজকে সকাল 9টায় নওগাঁর সর্বনিম্ন তাপমাত্রা 12.5 ডিগ্রি পরিমাপ করা হয়েছে, যেটা এই চলতি শীত মৌসুমে নওগাঁর তাপমাত্রা কিন্তু সর্বনিম্ন। এর আগে সর্বনিম্ন তাপমাত্রা ছিল 13 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা, এবং গত শুক্রবার থেকে কিন্তু তাপমাত্রা একটু একটু করে পরের সকাল সূর্য ওঠার আগ পর্যন্ত কিন্তু অনুভব করা যাচ্ছে। এমন প্রচন্ড শীতে আপনার জনজীবন অনেকটা বিপর্যস্ত হয়ে পড়েছে। বিশেষ করে খেটে খাওয়া শ্রেণীর যে মানুষগুলো রয়েছে তারা কিন্তু জীবন জীবিকার তাগিদে এই প্রচন্ড শীতের তীব্রতাকে উপেক্ষা করে মাঠে ঘাটে নেমে কিন্তু কাজ করছে। বিশেষ করে ভ্যান চালকরা আছে, তারা কিন্তু জীবিকার তাগিদে শীতের মধ্যে কিন্তু নওগাঁ থেকে জানাচ্ছিলেন সহকর্মী আব্দুর রউফ। ইসকন ও সাম্প্রতিক ইস্যুতে রাজনীতি ভর করেছে, পাশাপাশি রয়েছে বিদেশি ষড়যন্ত্র। এই অবস্থায় সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষা করা খুবই জরুরি, এমনটাই বললেন বাংলাদেশ হিন্দু মহাজোটের মহাসচিব গোবিন্দচন্দ্র প্রামাণিক। একই রকম মনোভাব পোষণ করেন জ্যেষ্ঠ সাংবাদিক আবু সাইদ খান। ইন্টারন্যাশনাল সোসাইটি ফর কৃষ্ণ কনসাসনেস ইসকনের সাবেক নেতা চিন্ময় কৃষ্ণ দাসের জামিন নামঞ্জুরের পর ২৬ নভেম্বর চট্টগ্রাম আদালত এলাকায় সহিংসতা ছড়িয়ে পড়ে। ওই সময় তরুণ আইনজীবী সাইফুল ইসলাম আলিফকে হত্যা করা হয়। এ ঘটনায় অভিযোগ ওঠে ইসকন অনুসারীদের বিরুদ্ধে। সাইফুল হত্যা কেন্দ্র করে হিন্দু সম্প্রদায় ও মুসলমানদের মধ্যে টানাপোড়েন সৃষ্টি হয়। সংখ্যালঘুদের নিরাপত্তা নিয়ে ভারত উদ্বেগ প্রকাশ করে। অনেকে মনে করছেন হিন্দু মুসলমানদের উত্তেজনার পেছনে রাজনীতি রয়েছে। হিন্দুদের কোনো আন্দোলন কোনো সময় মানুষকে এত লোককে আমরা কখনো ইনভলভ করতে পারি না, আমরাও পারি না, ঐক্য পরিষদও পারি না। এর পেছনে পয়সা করে দিলেও মানুষ আসে না। তো এখন এত লোক আসে কেন? ভারতীয় রাজনীতিবিদরা যেমন এদেরকে ব্যবহার করার চেষ্টা করছে যে এখানে যত বেশি আলোচনার মধ্যে আনবে, যত হিন্দু নির্যাতনের কাহিনী হবে, পশ্চিমবাংলার হিন্দু নেতারা তত বেশি এটাকে ফল ভোগ করার সুবিধা নেবে। ঘটনা যা ঘটছে তাকে অতিরঞ্জিত অতি কথিত করে ভারতীয় পত্রপত্রিকায় ছাপা হচ্ছে। আর একটা হচ্ছে যে ভারত সরকারও যে রিয়াকশন দিচ্ছে, সেই রিয়াকশনটা সবটাই কিন্তু ঘটনার সঙ্গে সঙ্গতিপূর্ণ না। তারা বলেন দেশ বিদেশের কোনো শক্তির ইন্ধনে যাতে পরিস্থিতি অবনতি না হয় সেজন্য সব পক্ষের দায়িত্বশীল ভূমিকা দরকার। ঐক্যবদ্ধভাবে মোকাবেলা করা দরকার। এটা কেবলমাত্র সরকারের পক্ষেও সম্ভব হবে না। এ ব্যাপারে সরকার, নাগরিক সমাজ সবাইকে ঐক্যবদ্ধভাবে এটা মোকাবেলা করতে হবে। মাইনরিটিদের সেপারেট ইলেক্টোরেট করে দেন, হিন্দুরা হিন্দুদের ভোটে নির্বাচিত হয়ে পার্লামেন্টে যাক, যে কয়টা সিট পাক পার্লামেন্টে তারা কথাবার্তা বলুক, তাইলে কিন্তু ঝামেলা শেষ হয়। এটা নিয়ে ভারতও রাজনীতি করতে পারবে না, আমেরিকাও রাজনীতি করার সুযোগ নেই। একেবারে চিরতরে একটা স্থায়ী সমাধান হয়ে যায়। সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট হলে জুলাই বিপ্লবের লক্ষ্য ব্যাহত হওয়ার শঙ্কা প্রকাশ করেন তারা। আজিজুল ইসলাম, দীপ্ত সংবাদ, ঢাকা। ভারতের সাথে সম্পর্কের ক্ষেত্রে বাংলাদেশ আগে নিজের স্বার্থ দেখবে বলে জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন। গতকাল দুই দেশের সম্পর্ক নিয়ে এক আলোচনায় তিনি আরও বলেন, কেউ ঢাকার জন্য আতঙ্কের কারণ হলে তা গ্রহণযোগ্য হবে না। ভারতীয় গণমাধ্যম নেতিবাচক সংবাদ দিচ্ছে বলে মন্তব্য করেন পররাষ্ট্র উপদেষ্টা। বাংলাদেশ ভারত সম্পর্ক, প্রত্যাশা, প্রতিবন্ধকতা এবং ভবিষ্যৎ শিরোনামে শনিবার আলোচনার আয়োজন করে নর্থ সাউথ ইউনিভার্সিটি। এতে দুই দেশের সম্পর্কের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন বক্তারা। উঠে আসে ঢাকা দিল্লির টানাপোড়েনের বিষয়ও। ভারত আমার শত্রু রাষ্ট্র, সে আমার স্বাধীনতা, সার্বভৌমত্ব এবং জাতীয় স্বার্থের প্রধান প্রতিবন্ধক, এবং এইটা সে শুধু আমার জন্য না, তার প্রত্যেকটা এই মহল্লার প্রত্যেকটা রাষ্ট্রের সাথে সেই কাজ করে যাচ্ছে। এখন আলোচনা হবে আমাদের লেনদেনের জায়গাটা কোথায়, আমি কি দেব কি নেব। পলিটিক্যাল ডিফারেন্সের জন্যই আমাদেরকে শান্তি বাহিনীর সাথে যুদ্ধ করতে হয়েছিল। এখন কি ভারত মনে করছে স্বৈরাচার সরকার চলে যাওয়ার পরে এটা পলিটিক্যাল ডিফারেন্স হচ্ছে কিনা? অন্য বক্তারা বলেন, দেশের অভ্যন্তরীণ বিষয়ে ভারতের হস্তক্ষেপ কোনোভাবেই কাম্য নয়। যা এখানে গণধিকৃত এবং পলাতক তাদেরকে আশ্রয় দিয়েছে, শুধু আশ্রয় দেওয়া নয়, তাদেরকে নিয়ে বিভিন্ন ধরনের ষড়যন্ত্র করছে। দিতে এমন অবস্থা করেছে যে বাংলাদেশের বেসিক্যালি কোনো বার্গেনিং টুলস আর ছিল না।
আজকে যে নতুন অবস্থার মধ্যে আমরা পড়েছি, যে সংকটটার মধ্যে পড়েছি, আমাদের যে একটা সিকিউরিটি থ্রেট সামনে এসে গেল, এখানে আমরা কিভাবে মোকাবেলা করব। অনুষ্ঠানে পররাষ্ট্র উপদেষ্টা বলেন, বাংলাদেশ সমতার নীতিতে বিভিন্ন দেশের সঙ্গে সম্পর্ক বজায় রাখবে। খুব বেশি অ্যাগ্রেসিভ হলে যে আমাদের স্বার্থ রক্ষিত হবে তাদের দ্বারা, আমাদের স্বার্থ রক্ষিত হবে কিসে, এটাও সবসময় যে একেবারে সবাই একমত হয় তাও না, কিন্তু চূড়ান্ত বিচারে আমাদেরকে দেখতে হবে যে কি করলে আমাদের স্বার্থ রক্ষিত হয়। মূল উদ্দেশ্যটা থাকবে আমাদের সক্ষমতা বাড়ানো, সক্ষমতা আন্তর্জাতিক পর্যায়ে এবং সক্ষমতা আমাদের অভ্যন্তরীণ পর্যায়ে। ভারতীয় গণমাধ্যম দুই দেশের সম্পর্কের ক্ষেত্রে নেতিবাচক প্রভাব ফেলছে বলে মন্তব্য করেন এই উপদেষ্টা। ভারতীয় মিডিয়া যে ভূমিকা নিয়েছে এটা কোনো অবস্থাতেই দুটো দেশের মধ্যে স্বাভাবিক সম্পর্ক প্রতিষ্ঠার জন্য সহায়ক না, প্রতিবন্ধক এটা একটা। তানভীর খন্দকার, দীপ্ত সংবাদ, ঢাকা। এবারে জানাবো এক নজরে দৈনিক পত্রিকার শিরোনামগুলো। আমার হাতে প্রথমেই আছে দৈনিক যুগান্তর। তাদের প্রধান শিরোনাম, চাপ বাড়বে ব্যাংক খাতে, বিদ্যমান পরিস্থিতি ও খেলাপি ঋণের সংজ্ঞা কঠোরতার প্রভাব। এরপরে আমার হাতে আছে দৈনিক ইত্তেফাক। তাদের প্রধান শিরোনাম, 4 দিন পর 31 জনের নাম উল্লেখ করে মামলা, বাদীর অভিযোগ আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগের ইন্ধনে এই হত্যাকাণ্ড। এছাড়াও তাদের আরও একটি শিরোনাম, 15 বছর অকল্পনীয় দুর্নীতি রয়েছে, অর্থ উপদেষ্টার মন্তব্য। এরপর আমার হাতে আছে দৈনিক প্রথম আলো। তাদের প্রধান শিরোনাম, প্রকল্পে 15 বছরে 3.25 লাখ কোটি টাকা লুটপাট, চাঁদাবাজি, ঘুষ এবং বাড়তি খরচ দেখিয়ে উন্নয়ন প্রকল্পের খরচে 40% পর্যন্ত টাকা লুটপাট। এরপর আমার হাতে আছে দৈনিক কালের কণ্ঠ। তাদের প্রধান শিরোনাম, পলিপ্লাস্টিকে নদীর মরণদশা, স্বল্প মূল্যে পলিথিনের বিকল্প দিতে হবে। এরপর আমার হাতে আছে দৈনিক সমকাল। তাদের প্রধান শিরোনাম, দিল্লির মন বুঝে এগোবে ঢাকা, ভারত বাংলাদেশ সম্পর্ক ডিসেম্বরের দ্বিতীয় সপ্তাহে এফওসি, শেখ হাসিনা ইস্যুতে শীর্ষ পর্যায়ের সংকেতের অপেক্ষায় মন্ত্রণালয়। এই ছিল এক নজরে দৈনিক পত্রিকার শিরোনামগুলো। শেষ করছি দীপ্ত সংবাদ। আমাদের পরবর্তী আয়োজন বেলা 12টায় দেখার আমন্ত্রণ রইল। এছাড়াও দেশ বিদেশের নানা তথ্য জানতে চোখ রাখুন দীপ্ত টিভির ডিজিটাল প্ল্যাটফর্মগুলোতে। ধন্যবাদ।